রানী রহস্যরাশি স্টোরিজ উপস্থাপন করছে ছদ্মবেশীর মায়াজাল ৩:১৭ পার্ট ৪। গত পর্বে রাত ৩:১৭ একটি রহস্যময় মেসেজ আমার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছিল। কেউ আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আজ সত্যি আর বিভ্রমের মাঝের সীমারেখা আরও অস্পষ্ট হতে চলেছে। রাতটা শেষ হলো, কিন্তু আমার লড়াইটা যেন মাত্র শুরু হলো। ভোরের আলো যখন জানালার পর্দা দিয়ে ঘরে ঢুকল, আমার মনে হলো আমি কোনো যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছি। বাবা দরজা খুলে দিলেন। ওনার চোখে রাগ নয়, ছিল গভীর করুণা। মা পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। বাবার বন্ধু একজন নামকরা ডাক্তার, ওনার চেম্বারে আমাকে নিয়ে যাওয়া হলো। সারাটা পথ আমি চুপ করেছিলাম। পকেটে ফোনটা পাথরের মতো ভারী লাগছে। আমি জানি, আমি যদি মেসেজগুলোর কথা বলি, তবে এই ৪ দেয়ালের সাদা ঘরেই আমার বাকি জীবনটা কেটে যাবে। হসপিটাল এক্সটেরিয়ার। বাবা আর এক মুহূর্তও দেরি করলেন না। তার পরিচিত একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আগেই কথা বলা ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। পুরো পথ জুড়ে আমি একটাও কথা বলিনি। ওয়েটিং এরিয়ায় বসে আমি বারবার পকেটের ভেতর রাখা ফোনটার দিকে তাকাচ্ছিলাম। ফোনটা নীরব, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ওটা যেন যে কোনো মুহূর্তে আবার কেঁপে উঠবে। বাবা আর মা আমার পাশেই বসেছিলেন, তাদের চোখে মুখে শুধু উদ্বেগ। কিছুক্ষণ পর রিসেপশন থেকে আমার নাম ডাকা হলো। বাবা আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, চল মা, সব ঠিক হয়ে যাবে। আমি কোনো উত্তর দিলাম না। নিঃশব্দে ডাক্তারের চেম্বারের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। চেম্বারে ঢোকার পর ডাক্তারবাবু খুব শান্ত গলায় বললেন, বলো তো ম্যাডাম, আপনার ঠিক কি হচ্ছে? আপনার পরিবার খুব চিন্তিত। আমি কি বলবো? যে আমি এমন কিছু দেখছি যা অস্তিত্বহীন? আমি শুধু বললাম, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। আমার ফোনে অদ্ভুত কিছু হচ্ছে। ডাক্তারবাবু হাসলেন। টেকনিক্যাল বিষয়গুলো তো আপনার বাবা চেক করেছেন, পুলিশও দেখেছে, সেখানে তো কিছু নেই। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডাক্তারবাবু, আমি শুধু চাই ও আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাক। উনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, দেখুন, আমাদের মস্তিষ্ক যখন দীর্ঘ সময় ধরে ভয়, চাপ আর উদ্বেগের মধ্যে থাকে, তখন অনেক সময় এমন কিছু অনুভব করায় যেটাকে আমরা বাস্তব বলে বিশ্বাস করতে শুরু করি। তাই আগে নিশ্চিত হতে হবে এটা সত্যিই বাইরের কেউ করছে, নাকি আপনার মনই আপনাকে ভুল সংকেত দিচ্ছে। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কথার মাঝখানে আমার ফোনটা আবার কেঁপে উঠল। আমার বুকটা ধক করে উঠল। এখন তো দুপুর ২টো, রাত ৩:১৭ তো নয়। আমি ফোনের দিকে তাকালাম। একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করে স্পিকারে দিলাম। ডাক্তারবাবু আর বাবাও শুনতে পাচ্ছিলেন। ওপাশ থেকে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ, কোনো কথা নেই। প্রায় ৩০ সেকেন্ড পর কলটা কেটে গেল। বাবা আর ডাক্তারবাবু একে অপরের দিকে তাকালেন। বাবা বললেন, এই তো। আমি তো বললাম ওকে কেউ বিরক্ত করছে। এই তো কল এলো। ডাক্তারবাবু ভ্রুকুচকে কল লকটা চাইলেন, কিন্তু ফোনটা হাতে নিতেই ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ডাক্তারবাবু ফোনটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎই তার কপালে ভাঁজ পড়ে গেল। মুখের স্বাভাবিক ভাবটা মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে ফোনটা বাবার দিকে বাড়িয়ে দিলেন। আপনি একবার এটা দেখুন। বাবা অবাক হয়ে ফোনটা হাতে নিলেন। পরের মুহূর্তেই তার হাত কেঁপে উঠল। এটা এটা কিভাবে সম্ভব? আমি আর অপেক্ষা করতে পারলাম না। প্রায় কেড়ে নিলাম ফোনটা। কল লগের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। সেখানে কোনো ইনকামিং কলের রেকর্ড নেই, বরং স্পষ্ট লেখা, দুপুর 1:45 আউটগোয়িং কল, আর যে নম্বরটায় কল করা হয়েছে সেটা আমার নিজের নম্বর। আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি তো ফোনটা ছুঁইনি, তাহলে নিজের নম্বরে কল গেল কিভাবে? ডাক্তারবাবু এবার আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বললেন, ম্যাডাম, আপনি কি নিশ্চিত একটু আগে নিজের নম্বরে নিজে কল করেননি? আমি মাথা নাড়লাম। না, একদম না। আমি শুধু রিংটা শুনেছি, তারপর সবার সামনে রিসিভ করেছি। ঘরের মধ্যে ভারী নীরবতা নেমে এলো। আমার নিজের মনই এবার আমাকে প্রশ্ন করতে শুরু করলো। আমি ফোনটা ছুঁইনি, অথচ লক বলছে আমি নিজেকেই কল করেছি। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে।
আমি কি তবে সত্যিই পাগল হয়ে যাচ্ছি? নিজের অজান্তেই কি আমি এসব করছি? ডাক্তারবাবু আর কিছু বললেন না। তিনি প্রেসক্রিপশনে কয়েকটা ওষুধের নাম লিখে বাবার হাতে দিলেন। কিছুদিন ওকে একা ছাড়বেন না। নিয়মিত বিশ্রাম দরকার। যদি আবার এমন কিছু হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। বাবা নিঃশব্দে মাথা নাড়লেন। আমি একবার ডাক্তারের দিকে তাকালাম। তার চোখে সহানুভূতি ছিল, কিন্তু সেই সহানুভূতির আড়ালে যেন একটা প্রশ্ন লুকিয়েছিল। তিনি কি আমাকে বিশ্বাস করলেন, নাকি তিনিও ভাবছেন আমি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি? কেউ আর কোন কথা বলল না। আমরা ধীরে ধীরে চেম্বার থেকে বেরিয়ে এলাম। হাসপাতালের লম্বা করিডোর পেরিয়ে বাইরে এলাম। রাস্তার আলো চোখে পড়লেও আমার কাছে চারপাশটা অদ্ভুত নিস্তেজ লাগছিল। পকেটে রাখা ফোনটা আবার স্পর্শ করলাম। স্ক্রিন সম্পূর্ণ নিস্তব্ধ, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ঝড়টা এখনো শেষ হয়নি। গাড়িতে ফেরার পর পুরো পথ জুড়ে কেউ একটা কথাও বলল না। নিস্তব্ধতা যেন আমাদের তিনজনকেই গ্রাস করে ফেলেছিল। অবশেষে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢোকার সময় বারান্দায় ভাইয়ের সাথে দেখা। ও আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। সেই হাসিতে কোনো মমতা নেই, যেন একটা বিদ্রূপ। ও ফিসফিস করে বলল, দিদি, 3:17 হতে আর বেশি দেরি নেই, কিন্তু আজ রাতে সারপ্রাইজ আছে। আমি ওর কলার চেপে ধরলাম। তুই করছিস এসব? তুই হ্যাক করেছিস আমার ফোন? বলো। মা আর বাবা ছুটে এলেন, আমাকে ভাইয়ের কাছ থেকে সরিয়ে দিলেন। মা চিৎকার করে বললেন, ও তো কিছু বলেনি তোকে, ও তো কেবল দাঁড়িয়েছিল। তুই কি একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিস? আমি বুঝতে পারলাম ভাই এমনভাবে কথাগুলো বলছে যাতে শুধু আমি শুনতে পাই। ও সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করছে আর আমাকে পাগলের দিকে ঠেলে দিচ্ছে। রাত 3:10। আমি আবার আমার ঘরে। আজ আমি একদম শান্ত। আমি জানি কেউ আমায় বিশ্বাস করবে না। এখন আর ঘরের লাইট জ্বালাইনি। অন্ধকারে আমি ফোনের দিকে তাকিয়ে আছি। 3:15, 3:16, ঠিক 3:17 বাজল। একটা মেসেজ এলো, সবাই ঘুমিয়ে পড়েছে, এবার পেছনের বাগানে এসো। তোমার জন্য একটা উপহার রাখা আছে। আর হ্যাঁ, তোমার বাবাকে সাথে আনবে না, কারণ উপহারটা শুধু তোমার আর আমার। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, হাতে সেই ছোট ছুরিটা। পা টিপে টিপে পেছনের বাগানে গেলাম। সেখানে একটা বড় আম গাছ আছে, যার নিচে ঘুটঘুটে অন্ধকার। টর্চটা জ্বালতেই দেখলাম মাটিতে একটা গর্ত খোঁড়া হয়েছে, ঠিক মানুষের মাপের একটা গর্ত, যেন কারো কবর। গর্তের ঠিক পাশেই একটা বেলচা পড়ে আছে, আর তার ওপর রাখা একটা ছোট চিরকুট। এটা তোমার জন্য নয়, এটা তোমার ভাইয়ের জন্য, কারণ ও অনেক কিছু জেনে ফেলেছে। তুমি যদি ওকে এখানে না আন, তবে কাল দুপুর 3:17 তোমার বাবা আর ফিরবে না। আমি পেছনে পায়ের শব্দ শুনলাম। তাকিয়ে দেখি ভাই দাঁড়িয়ে আছে, ওর হাতে ফোন। ও অন্ধকারে আমার দিকে এগিয়ে আসছে। দিদি, এখানে কি করছিস? ভাইয়ের গলা কাঁপছে। নাকি ও অভিনয় করছে? আমি ছুরিটা শক্ত করে ধরলাম। আমার মাথায় এখন শুধু একটাই চিন্তা, ভাই যদি আমাকে এই গর্তে ঠেলে দিতে চায়, নাকি ও সত্যিই বিপদে আছে। ওই অচেনা মেসেজ প্রেরক কি আমাকে দিয়েই আমার ভাইকে মারতে চাইছে? ফোনটা আবার কেঁপে উঠল। দেরি করো না, ও তোমাকে মারার আগেই কাজটা শেষ করো। আমি ভাইয়ের চোখের দিকে তাকালাম। ওর চোখে কি ভয়, নাকি হিংস্রতা? আমি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমার একদিকের হাত বলছে ভাই নির্দোষ, অন্যদিকের মেসেজ বলছে ওই শয়তান। আপনি কি মনে করেন, ভাই কি সত্যি নির্দোষ, নাকি সবকিছুর আড়ালে লুকিয়ে আছে সেই অজানা শয়তান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় গল্প শুনতে রানী রহস্যরাশি স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে ছদ্মবেশের মায়াজাল 3:17 পার্ট 5-এ।